তাহলে তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট এবং প্রোফর্মাগুলো সেগুলো কবে লাগছে, সেগুলো সমস্ত কিছু লাগবে তোমার ভেরিফিকেশনের সময়। তাহলে ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্ট লাগবে ছোট্ট করে একটু বলে দিই। ভেরিফিকেশনের সময় তোমাদের পার্সোনাল যে সমস্ত ইনফরমেশনগুলো বলতে গেলে ফিল্ডের পর ডিফর্মিটি কোনো আছে কিনা তোমাকে দেখে বুঝতে পারবে। নো পশ্চার অ্যান্ড গেট অ্যাভারেজ দেওয়া আছে। তারপর কন্ডিশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন নর্মাল, টিথ গাম কোনো রকম প্রবলেম নেই সেজন্য নো লিখে দিয়েছি, হিয়ারিং নর্মাল, মেন্টাল ইলনেস নর্মাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের কাউন্সিলিংয়ের সময় কি কি ডকুমেন্ট লাগবে, ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্ট লাগবে, তোমাদের কি প্রোফর্মাগুলো কীরকম, কোনটা তোমাদের ক্ষেত্রে কার ক্ষেত্রে কোন প্রোফর্মাটা ফিল আপ করতে হবে, এবং তার সঙ্গে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই সমস্ত বিষয় কখন তোমরা এগুলো বের করবে, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে থাকছে। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও কন্টিনিউ করো। জিএনএম এএনএম 2024 যারা এক্সাম দিয়েছো মেল ফিমেল বোথ দুজনের ক্ষেত্রেই কিন্তু এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে অ্যাডমিশন, তুমি হয়ে যেতে পারো বাতিল এইবারের তরফ থেকে। তাহলে চলো ভিডিওটা দেখো। এবং ভিডিওতে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আমি আমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কীভাবে ফিল আপ করেছিলাম সমস্তটাই কিন্তু বলা থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করো। আর চলো ভিডিওটা কোনো কথা না বলে একদম টপিকে চলে আসি। যে বিষয়টা বলা, তোমরা অনেকেই প্রশ্ন করছো এবং মনে করছো যে কাউন্সিলিংয়ের সময় যে ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল প্রোফর্মা বা সমস্ত যে প্রোফর্মাগুলো আছে সেগুলো বুঝি কাউন্সিলিংয়ের সময় রেজিস্ট্রেশনের সময়ই লাগবে। তো এবং সেই জন্যই কবে করবে, কতদিন টাইম লাগে, এই নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করছো। তো সেই বিষয়টা প্রথমে ক্লিয়ার করি। তোমাদের শুধু রেজাল্ট ডাউনলোড করার পরে রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার এগুলোই লাগবে রেজিস্ট্রেশন যখন করবে। এবং কাউন্সিলিংয়ের সেই সময় রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিছুটা টাকা লাগবে, 500 থেকে 700 টাকা মতো নোটিশ দিয়ে দেবে। সেই নোটিশে তোমাদের যে টাকাটা অ্যামাউন্টটা বলা থাকবে সেটা পে করতে হবে। সেটা নন রিফান্ডেবল, কিন্তু রিফান্ড হবে না, ঠিক আছে? তুমি চান্স না পেলে রিফান্ড করে নেবে, সেরকম কোনো রকম প্রসেস নেই। এরপরে তোমাদের রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আদার্স যে ডোমিসাইল সার্টিফিকেট বা তোমাদের বিভিন্ন রকম যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং প্রোফর্মা সমূহ এগুলো কিছুই কিন্তু কাউন্সিলিংয়ের সময় লাগবে না। আর কাউন্সিলিং কিন্তু আলাদাভাবে অ্যাটেন্ড করার কোনো বিষয় নাই। তোমরা রেজিস্ট্রেশন করে দেওয়ার পরে যে কলেজ চয়েস করে দিলে দেন তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের ডেটে ওটাকে তোমাদের শুধুমাত্র লক্ষ্য করতে হবে এবং সিট অ্যালট হয়েছে কিনা সেটা তোমাদের কাউন্সিলিং যে বেরোবে সেই ডেটে গিয়ে চেক করতে হবে। আদার্স তোমাদের নিজের কাউন্সিলিং করানোর জন্য আদার্স কোনো প্রক্রিয়া নেই। কলেজ চয়েস করে কলেজ লক অবধি তোমাদের কাজ, তারপর কাউন্সিলিংয়ে চান্স পেয়ে গেলে তারপর কাজ। তোমরা অনেকেই মনে করো সিট বুকিং যদি না করি তো তারপরে কাউন্সিলিংয়ে চান্স পেয়ে গেলে কিন্তু সিট বুক করতে হবে উইদিন 24 আওয়ার্স। তো সিট বুক যদি তুমি 1000 টাকা দিয়ে করতে হবে, এটা নন রিফান্ডেবল। এবার এটা যদি তুমি সিট বুক না করো তাহলে কিন্তু তুমি চান্স পেয়েও চান্স হারালে। তো সেই জন্য সিট বুক করে নেবে। তাহলে তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট এবং প্রোফর্মাগুলো সেগুলো কবে লাগছে, সেগুলো সমস্ত কিছু লাগবে তোমার ভেরিফিকেশনের সময়। তাহলে ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্ট লাগবে ছোট্ট করে একটু বলে দিই। ভেরিফিকেশনের সময় তোমাদের পার্সোনাল যে সমস্ত ইনফরমেশনগুলো বলতে গেলে আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড, এবং তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, এই সমস্ত বিষয়গুলো। তার সঙ্গে কিন্তু তোমাদের মানে বিভিন্ন রকম যে প্রোফর্মা, ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত বিষয়গুলো লাগবে। এবং তোমরা যে পরীক্ষা দিয়েছো তার অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, তোমরা যে সিট বুক করেছো, সিট তার আগে যে সিট অ্যালটমেন্ট হলো মানে তোমাদের যে কাউন্সিলিংয়ে চান্স পেলে সেই সিট অ্যালটমেন্ট লেটার এবং সিট বুকটা করার পর যে রিসিপ্ট পাবে তোমরা সেই রিসিপ্টগুলোও কিন্তু লাগবে। তো এত চিন্তার কারণে তোমাদের এগুলো তোমরা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে হাতে তোমরা চান্স পেলে। কিন্তু তোমাদের করতে হবে কি প্রোফর্মা ফিল আপ এবং প্রোফর্মার সঙ্গে সঙ্গে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা, প্রোফর্মা বলতে ডোমিসাইল সার্টিফিকেটের যে প্রোফর্মা সমস্তগুলোই প্রোফর্মার মধ্যে পড়ছে। তার মধ্যে এগুলো ডোমিসাইল সার্টিফিকেট আর হলো কি যে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো চলো তোমাদের ওগুলো কবে করতে হবে সেটা বলি। তোমরা তো এই সমস্ত বিষয়গুলো ভেরিফিকেশনের সময় লাগবে এবং আসল ডকুমেন্টটাই লাগবে। সেই জন্য কিন্তু তোমাদের একদম মানে জবে ভেরিফিকেশন তার আগে করতে পারলেই তোমাদের হয়ে যাবে। তবে তোমরা কবে বেরোবে, র্যাঙ্ক বের হওয়ার পরে কিন্তু তোমরা করে নিতে পারো। যারা মোটামুটি সেভস করে থাকছো এবং সেফ জোনে থাকছো, তোমাদের র্যাঙ্ক কার্ড বার হলে এবং সিট ম্যাট্রিক্স বার হলে আবার কাট অফ নিয়ে ভিডিও দিয়ে দেবো, তো তারা কিন্তু করে নিতে পারো। না হলেও তোমরা কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমরা করতে পারো। বিশেষ
বিশেষ করে তোমরা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাবে, ফার্স্ট কাউন্সিলিংয়ের পর কিছুটা বেশি সময় পাওয়া যায় ভেরিফিকেশন পর্যন্ত অন্যান্য কাউন্সিলিংয়ের তুলনায়, তো তোমরা কিন্তু করিয়ে রাখতে পারো। তোমরা অনেকেই মনে করছো যে আগে করিয়ে রাখলে কি সেটা দেওয়া যাবে না, এরকম কোনো বিষয় আছে না, সেরকম কোনো বিষয় নেই। আর কাস্ট সার্টিফিকেট যাদের মানে আছে তাদেরও কিন্তু যদি কাস্ট থেকে সিট অ্যালটমেন্ট হয় বা তোমরা কাস্ট দিয়ে যারা অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটও লাগবে ভেরিফিকেশনের সময়। তো আশা করি বুঝতে পারলে কখন লাগবে এবং কখন বার করা দরকার এগুলো। তো চলো এবার গিয়ে তোমাদের দেখিয়ে দিই প্রোফার্মাগুলো কীরকম দেখতে হয় এবং কোন প্রোফার্মাটা কাদের জন্য ফিল আপ করতে হবে। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আমার যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করা সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, সমস্ত বিষয়টা বুঝতে পারবে। চলো দেখে আসি আগে প্রোফার্মাগুলো নিয়ে, যে প্রোফার্মা A1, প্রোফার্মা A2, প্রোফার্মা B এবং প্রোফার্মা 2। ঠিক আছে, প্রোফার্মা A1 মানে 1 নম্বরে দেখো 3টে পরপর প্রোফার্মা দেওয়া আছে, দেখতে পাচ্ছ A1, A2, প্রোফার্মা B এবং তারপর প্রোফার্মা 2 আছে যেটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট শুধুমাত্র একটা পেজ নয়, তারপরের পেজগুলো দেখো সমস্ত কিছু লেখা আছে, সব কিছু ডিটেলসে বলছে, ভিডিওটা জাস্ট কন্টিনিউ করো। ঠিক আছে, তারপরেও কিন্তু অনেক বিষয়গুলো রয়েছে সেগুলো ডিটেলসে বলে দেবো। তো চলো প্রথম পেজে যাওয়া যাক। প্রথম পেজে দেখো দেওয়া আছে প্রোফার্মা A1। এটা কিসের জন্য এবং কাদের করতে হবে? এটা রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট লাস্ট 10 ইয়ার্স অ্যাজ অন 31/12/2023। মানে 31/12/2023 অনুযায়ী যাদের অ্যাটলিস্ট 10 বছর এখানে থেকেছে, মানে তোমরা মোটামুটি সবাই, সকল ক্যান্ডিডেটই এখানকার বাসিন্দা পশ্চিমবঙ্গের, তারা কিন্তু এটা করতে পারো। এটা কিন্তু ওভারঅল কীভাবে ফিল আপ করবে, প্রোফার্মা কী কী লিখতে হবে সেগুলো বলে দেবো। কিন্তু প্রোফার্মা কি, এই প্রোফার্মাটা এবং তারপরে প্রোফার্মাটা দেখো সেম, যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফর candidates residing in the state of West Bengal continuously for at least 10 years as on 31/12/2023। ঠিক আছে, এটা তো দুটোই একই, তাহলে এটা আমরা কোনটা করবো, এটা হবে তোমাদের প্রশ্ন। তো তোমাদের বলে রাখি, এই যে প্রোফার্মা প্রোফার্মা A1টা কিন্তু তোমাদের জয়েন্ট বিডিও বা বিভিন্ন যে অফিসার থাকে, গ্যাজেটেড অফিসার, সেই গ্যাজেটেড অফিসার দিয়ে কিন্তু করাতে হবে প্রোফার্মা A1। এবং প্রোফার্মা A2টাও তুমি করতে পারবো তোমাদের স্কুলের অথরিটি, অর্থাৎ 10+2 এক্সামিনেশন যেখানে দিয়েছে, 12 এক্সামিনেশন, সেখানকার হেড স্যার কিন্তু করলে তোমাদের সেটা গ্র্যান্ট হবে। তো যে কোনো একটা প্রোফার্মা A1 বা প্রোফার্মা A2 করতে পারো তোমাদের প্রোফার্মা হিসাবে, যে 10 ইয়ার্সের তুমি এখানে যে তুমি বাসিন্দা সেই হিসাবে তারা প্রমাণ দিচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু বলতে গেলে দুটোই করেছিলাম, প্রোফার্মা A1 এবং A2। তো প্রোফার্মা A1 এবং A2 দুটোই করে নেবে তোমাদের, যেহেতু তোমরা চান্স পাচ্ছ এবং তোমাদের টাইম থাকবে, এবং তুমি যদি যে কোনো একটা করো তাও হবে। ঠিক আছে, এই গেল। এবার চলো প্রোফার্মা B। তাহলে A1 A2-র মধ্যে যে কোনো একটা করবে বা দুটোই করে নেবে যারা সম্ভব হবে। এরপর চলে আসবে প্রোফার্মা B। এটা কাদের জন্য দেখো, রেসিডেন্সিয়াল ও ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্টস ইজ অর আর পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইদিন দ্য ওয়েস্ট বেঙ্গল। এই ডোমিসাইল সার্টিফিকেটটা দিতে হবে তাদের জন্য যারা কিন্তু বিগত 10 বছর ধরে এখানকার বাসিন্দা নয়, কিন্তু তাদের বাবা মার বা প্যারেন্টসদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের কিন্তু করতে হবে প্রোফার্মা B। ঠিক আছে, তারা কিন্তু প্রোফার্মা A1 বা A2 করলে হবে না। ঠিক আছে, তাদের জন্য শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেট হলো এই প্রোফার্মা Bটা। এবং তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গলে আছো বেশিরভাগ আমরা, তো তাদের A1 বা A2 গেল। এরপর চলে আসবে প্রোফার্মা 2। ঠিক আছে, বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর ANM অর GNM কোর্সেস। তাহলে দেখো প্রথমে দেওয়া হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সব দিয়ে দেবে। তারপর হিস্ট্রি অফ ইনলেস, পাস্ট আর প্রেজেন্ট ইনলেস যদি কিছু থাকে, এগুলো কিভাবে কি ফিল আপ করবে সমস্ত কিছু বলে দেবো। তো তারপর ফ্যামিলি হিস্ট্রি সেখানে কিছু দিতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন তোমার হাইট, তারপর ডিফর্মিটি যদি কোনো থাকে, ফিজিক্যাল বিল্ড কীরকম, পশ্চার বা গেট কীরকম। তো চলো এইগুলো বুঝতে পারবে, আমার ফিল আপ করা ফর্মটা দেখতে পারলে কীরকম কী লিখতে হয় সেটা কিন্তু দেখতে পারবে। কন্ডিশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, টিথ, গাম, এইগুলো কীরকম সেগুলো লিখে দেবে। এগুলো কিন্তু ডাক্তারই লিখে দেবে। অনেক জায়গায় বলে তুমি ফিল আপ করে নাও, কিন্তু ডাক্তারেরই করণীয়, তবে অনেক জায়গায় বলে সব ইনফরমেশন করে নিয়ে আসো, সাইন করে দেবে। এত ভালো হলে তো তোমাদের ভালোই হয়। যাই হোক, টিথ আর গাম, হেয়ারিং, তবে কি ফিল আপ করবে চলো আমারটা দেখতে পারবে তো বুঝতে পারবে। হেয়ারিং এবিলিটি কীরকম আর কি, শুনতে পাই কীরকম, মেন্টাল অ্যালার্টনেস কীরকম আছে, ব্লাড প্রেশার কি, পালস রেসপিরেশন কেমন, ইউরিন ফর অ্যালবুমিন সুগার, ব্লাড টেস্ট ফর TC, DC, ESR, HB পার্সেন্টেজ,
মানে তোমার হিমোগ্লোবিন এই সমস্ত সমস্ত কিছু, ভিশন কীরকম, রাইট আই লেফট আইয়ের, তোমার দৃষ্টিশক্তি, হার্ট, তারপর লাংস এক্সরে, এক্সরে করতে হবে চেস্টে, তাহলে লাংটা বোঝা যাবে, ফুসফুসটা, অ্যাবডোমেনের ক্ষেত্রে লিভার এবং স্প্লিন এইগুলো কীরকম আছে সেটা দেখবে, মেনস্ট্রুয়াল হিস্ট্রি ফর ফিমেল ক্যান্ডিডেটের মেনস্ট্রুয়াল হিস্ট্রি। এরপরে চলে আসছে পরের পেজে কিন্তু এটা থাকবে যে আই হেয়ার বাই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ এক্সামিন মিসেস আর মিসেস, মানে বলে আছে এটা হলো কি যে স্বীকারোক্তি হলো কি যে মেডিকেল প্র্যাকটিশনার্স অর্থাৎ মেডিকেল ডক্টরের। তো এখানে কিন্তু সমস্ত কিছু তোমার নাম, সমস্ত বয়স টয়স দিয়ে এখানে ফিট আনফিট এগুলো সব লিখে দেবে, দেন সিগনেচার করে দেবে। দেখো সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার, এখানে সিগনেচার করে তার নিচে নেম লিখবে, তার ফুল নেম, তার ডিগ্রি লিখবে, তার রেজিস্ট্রেশন নাম্বার এবং অফিসিয়াল সিল, এইগুলো কিন্তু সমস্ত কিছু উল্লেখ থাকতে হবে। তারা জানে যদিও, তবু সেটা না থাকলে কিন্তু হবে না। আর সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যান এক্সামিন টু রাইট, বলছে যদি এখানে কোনো এক্সামিনের সময় যদি কোনো ফিজিক্যাল লিমিটেশন থাকে সেটা কিন্তু সেটা কিন্তু এখানে আবার সিগনেচার করতে হবে, ঠিক আছে, যে হসপিটাল থেকে বা যেখানে যে ডক্টর করবেন তার। তো তোমাদের যারা ফিজিক্যালি ফিট মোটামুটি সবাইকেই দেখিয়ে দেবে, এটা আর আলাদাভাবে তোমাদের লাগবে না তখন। তারপরে হলো কি যে যার কোনো ফিজিক্যালি ডিসেবলড কেউ আছে তাদের কিন্তু এটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জায়গায় তারপরে কিন্তু এটা দিতে হবে, লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং ওন স্ক্রাইব, আই দিয়ে পুরো সমস্ত দেওয়া আছে এবং নিচে সিগনেচার করবে, মানে নিজেই সেটা নিজের স্বীকারোক্তি, ঠিক আছে। এগুলোই গেল তোমাদের বিষয়। তাহলে আরেকবারে শর্ট করে বলে দিই, A1 বা A2-র মধ্যে যে কোনো একটা বা দুটোই করে নিতে পারো। আর বি বিশেষ করে খুবই মানে ব্যতিক্রমীদের যাদের বাবা মা থাকে কিন্তু তারা ছেলে মেয়ে থাকে না কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হিসেবে পরীক্ষা দিয়েছে তাদের জন্য, আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সবার জন্য, ঠিক আছে। সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার্স এই অবধি করলেই হবে, মানে এই পেজটা, ঠিক আছে। ঠিক আছে, তো চলো আমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা দেখিয়ে দিই, তাহলে কিন্তু তোমরা মেলাতে পারবে যে কী কী লিখতে হবে। তাহলে দেখো দেখতেই পারছো আমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখানে দেওয়া আছে। এখানে আমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে। দেখো হিস্ট্রি অফ ইলনেস, এগুলো কি পাস্ট ইলনেস, প্রেজেন্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি, এখানে সমস্ত কিছু লিখে দিয়েছে নীল, ঠিক আছে, এখানে নীল। তারপর হাইট লিখে দিয়েছে 5 ফিট, ফিজিক্যাল বিল্ড কীরকম, স্লিম, মডারেট বা কীরকম কি সেটা লিখে দিতে পারো। ফিজিক্যাল বিল্ডের পর ডিফর্মিটি কোনো আছে কিনা তোমাকে দেখেই বুঝতে পারবে, নো। পশ্চার অ্যান্ড গেট অ্যাভারেজ দেওয়া আছে। তারপর কন্ডিশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন নর্মাল, টিথ গাম কোনো রকম প্রবলেম নেই সেজন্য নো লিখে দিয়েছে, হিয়ারিং নর্মাল, মেন্টাল ইলনেস নর্মাল, ব্লাড প্রেশার লিখে দিয়েছে 120/80। তারপর পালস অ্যান্ড রেসপিরেশন লেখা আছে এখানে 70/মিনিট পালস আর কি, তারপর 23/মিনিট হলো রেসপিরেশন। ইউরিন টেস্ট ফর অ্যালবুমিন সুগার, এটা NAD লিখে দিয়েছে, ঠিক আছে। এখানে ব্লাড টেস্ট এগুলো কিন্তু NAD লিখে দিয়েছে। এগুলো আই ভিশন, রাইট আই লেফট আই এগুলো 6/6 দেখিয়ে দিয়েছে, চশমা পড়লেই সেটাও 6/6 দেখিয়ে দেবে, কত সমস্যা হয় না। হার্টের সেখানে নর্মাল লিখে দিয়েছে, লাংস এক্সরে নর্মাল লিখে দিয়েছে, অ্যাবডোমেন নন প্যালপেবল, তারপর মেনস্ট্রুয়াল হিস্ট্রি রেগুলার, ব্যাস এগুলোই হলো কি যে তোমাদের মানে এই ফর্মটা ফিল আপ করা। যদি ওখানে করে দেয় তোমরা ফাঁকা নিয়ে যেতে পারো, যদি তোমাদের বলে যে ফিল আপ করে নাও তাহলে ফিল আপ করে নেবে। তারপরে দেখো চলে আসবে যে আই হিয়ার বাই সার্টিফাই দ্যাট আই হ্যাভ এক্সামিন, আমার নাম, তারপর দেখো কোনো রকম ইনফরমিটি বা বডি কোনো ইনফরমিটি কিছু পেয়েছে কিনা, তো এখানে নীল দিয়ে দিয়েছি। তারপর আবার নাম ফর্মুলা যেখানে যা বসানো দরকার বসিয়ে দিয়ে দেখো ফিটে টিক মেরে দিয়েছে এবং নিচে আমার সিগনেচার আমি করে দিয়েছি এবং তারপরে কিন্তু এখানে দেখো সিগনেচার করে শফিকুল হাসান ডক্টরের নাম এবং MBBS ডিগ্রি, তার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব লিখে দিয়েছে এবং ডেট লিখে দিয়েছে, ব্যাস এটাই হয়ে গেল তোমাদের কমপ্লিট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে। এটা হয়ে গেল কমপ্লিট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এইভাবেই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে এবং তোমাদের এইগুলো সমস্ত কিছু আসল লাগবে। এই যে ছবিটা তুমি দেখছো এটা হলো কি যে মানে আমার কাছে সফট কপি, কিন্তু হার্ড কপি আসল যে কপিটা সেটা কিন্তু জমা নিয়ে নেবে। তো যদি কোনো প্রবলেম হয় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কোথায় কি লিখতে, অবশ্যই ভিডিওটা কিন্তু সেভ করে রাখতে পারো বা তোমাদের মাইন্ডে রাখতে পারো, এখানে কিন্তু সমস্ত বিষয়টা উল্লেখ থাকলো। তো আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারলে, আর আমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে দেখতেই পারলে যে কীরকমভাবে করা ছিল। লাস্টে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে MBBS যিনি ডক্টর তার সই থাকবে। আমাদের হসপিটালের, আমাদের এরিয়ার যে রুরাল হসপিটাল সেখানকার BMH কিন্তু করে দিয়েছিল আমার এই সিগনেচারটা। তো তোমরা কিন্তু সেরকম সরকারি MBBS ডক্টর দিয়ে রেজিস্ট্রেশন যাদের আছে তাদের দিয়ে কিন্তু সিগনেচার করিয়ে নিতে পারো, তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হয়ে যাবে।
তো আশা করি বিষয়গুলো বুঝতে পারলে। আরও যা যা বিভিন্ন রকম প্রশ্ন আছে তো কমেন্টে করে ফেলো এবং তোমাদের হেল্পফুল হলে সেটাও জানিও। তো আর তাছাড়া যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও যেন এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারে। চান্স পেয়েও কিন্তু সিলি মিস্টেকের কারণে কিন্তু অনেকেই ভেরিফিকেশন করানোর জন্য বা তোমাদের ভেরিফিকেশনের কিছু ভুলের জন্য বা ডকুমেন্টের কিছু ভুলের জন্য কিন্তু সে বাদ পড়ে যাবে জিএনএম এএনএম এর ক্যান্ডিডেটের চান্স পাওয়ার থেকে, ট্রেনিংয়ের থেকে। তো সেই জন্য ভিডিওগুলো কন্টিনিউ করো, চ্যানেলে কন্টিনিউ কানেক্টেড থাকো। আমার চ্যানেলে তোমাদের প্রয়োজনীয় মতো স্টেপ বাই স্টেপ যেরকম প্রয়োজন সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো তারা যাও চ্যানেলটি প্রথমে ভিজিট করো, যদি দেখে মনে হয় তোমাদের হেল্পফুল ভিডিওস আছে দেন সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও যেন আমার সঙ্গে কানেক্ট হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।